বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 ডিসেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের 10ম ক্লাস, এবং আজকেই সাক্ষ্য আইনের শেষ ক্লাস ইনশাল্লাহ। দেখেন, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কে আলোচনা করছে ধারায় 141 থেকে 143। তো 141 ধারায় বলেছে ইঙ্গিতবাহী প্রশ্ন কি, 142 ধারায় বলছে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না, আর ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যেতে পারে এটা বলছে 143। তো প্রথমে আমরা চলে আসি 141, ইঙ্গিতবাহী প্রশ্ন। এই তো ইঙ্গিত দিয়ে দিছে। আজকে কি আপনাদের সব জায়গায় কি ইলেকট্রিসিটির এই সমস্যা, নাকি আমাদের এই এলাকায় শুধু? আমাদের তো ছিল। না, খালি গ্যাসের আসছে এই অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, বের করে দিবেন। আপনাদেরও কি গ্যাসে আসছে না? এতে এই এরিয়ায় এই যে চলে যায়। সেটাই তো বলতেছি যে অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন, এতক্ষণ হয়তো বা পারেন নাই। হ্যালো, অনলাইনে যারা আছেন শুনতেছেন? একটু জানান অনলাইনে যারা আছেন শুনতেছেন কিনা। জি, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দিছে সাক্ষ্য আইনের 141 ধারায়। ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজিতে বলে লিডিং কোশ্চেন। দেখেন, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর বা যে উত্তর আশা বা ইচ্ছা করে প্রশ্নের মধ্যে গোল দিবেন, তার ইঙ্গিত থাকলে সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। অর্থাৎ যখন একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, তিনি এক্সপেক্ট করতেছে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, প্রশ্নকর্তাই সেটা বুঝতেছে, তখন এটার ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। আর সহজভাবে বললে, যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকে সেটারে বলে ইঙ্গিতবাহী প্রশ্ন, অথবা যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেটারে বলে ইঙ্গিতবাহী প্রশ্ন। যে যদি কাউকে বলা হয় যে আপনার বাড়ি কি কোটালীপাড়া, জি কোটালীপাড়া, তাহলে এটা কি ইঙ্গিতবাহী প্রশ্ন। কিন্তু যদি বলা হতো আপনার বাড়ি কোথায়, এটা কিন্তু ইঙ্গিতবাহী প্রশ্ন না। উনি কি আপনার হাজবেন্ড, যৌতুকের মামলায় ধরেন ওই বাদী নিজে জিজ্ঞেস করছে যে উনি কি আপনার হাজবেন্ড, বিবাদী কি আপনার হাজবেন্ড, তার মানে কি ইঙ্গিতবাহী প্রশ্ন, জি আমার হাজবেন্ড। তাহলে যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকে সেটারই কি বলে ইঙ্গিতবাহী প্রশ্ন। উদাহরণ দেখেন, যে উকিল সাক্ষী বি কে প্রশ্ন করলো, আপনি 1-3-2013 তারিখে গ কে খুলনাতে দেখেছিলেন? আপনি কি মার্চ মাসের 1 তারিখে গ কে খুলনাতে প্রশ্ন করলো যে খুলনাতে দেখেছিলেন? বি উত্তরে বললো হ্যাঁ দেখেছিলাম। কিন্তু এখানে যদি বলতো যে এত তারিখে আপনি খুলনায় কারে দেখছিলেন, কাকে দেখছিলেন, তাহলে কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর নাই। সো এটা কিন্তু ইঙ্গিতবাহী প্রশ্ন না। এখানে প্রশ্নের মধ্যে উত্তর ইঙ্গিত ছিল, তাই এটা ইঙ্গিতবাহী প্রশ্ন। তো তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দিয়েছে কত ধারায়, 141 ধারায়। এখন আমরা যেখান থেকে প্রশ্ন এসে থাকে যে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আর কখন করা যায় না, 142 ধারা প্রথমে পড়ি। 142 ধারায় বলছে যে যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না হয়, দে মাস্ট নট বি আস্কড, মানে হোয়েন দে মাস্ট নট বি আস্কড, মানে যখন করা যায় না। বলতেছে 142 ধারায় বিধান করা হয়েছে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে, আপত্তি শব্দটা বললেন, বিরোধী পক্ষ যদি আপত্তি করে, তবে আন্ডারলাইন করবেন জবানবন্দি বা পুনঃজবানবন্দি, এটা আন্ডারলাইন করেন, জবানবন্দি বা পুনঃজবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতি রেখে, আন্ডারলাইন করবেন, আদালতের অনুমতি ব্যতি রেখে ইঙ্গিতবাহী প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা চলবে না। তাহলে একটু শুনেন, এই জায়গায় বলছে যে জবানবন্দি আর পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না যদি আপত্তি দেয় কে, বিরুদ্ধ পক্ষ। তাহলে জবানবন্দি নিজের সাক্ষীরে প্রশ্ন করলে বলে জবানবন্দি, আবার নিজে জেরার পর নিজের সাক্ষীরা যদি আবার প্রশ্ন করে সেটা বলে কি পুনঃজবানবন্দি। তাহলে আমরা মনে রাখবো, জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না যদি বিরুদ্ধ পক্ষ কি দেয়, আপত্তি দেয়। তবে আম, আদালত যদি অনুমতি দেয় নিম্নলিখিত ক্ষেত্রে আবার ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তাহলে আমি একটু প্রথমত এটা আপনি একটু খেয়াল করেন, যে মাথায় আসতে পারে যে ইঙ্গিতবাহী প্রশ্ন কেন করা যায় না জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময়। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন যদি সব উকিল সাহেবই করেন, তাহলে জবানবন্দি পুনঃজবানবন্দির সময় তো নিজের সাক্ষীরে নিজে জিজ্ঞেস করে। তাহলে
উকিল সাহেব সব প্রিপারেশন নিয়ে আসলো, ওরে বললো খালি তুমি খালি হ্যাঁ না করবা, হ্যাঁ না করবা, কারণ উকিল সাহেব তো সব বলেই দিচ্ছে। তাহলে তো উনার আর আসলে জবানবন্দি দেওয়ার কিছু থাকে না। এই কারণেই বিধান করছে যে জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তবে আদালত, এই যে নিচে পড়বো যে আদালত তিনটা ক্ষেত্রে অনুমতি দিতে পারে, ওই তিনটা ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময়। তো তার আগে দেখেন, অর্থাৎ অর্থাৎ যদি বিরোধী পক্ষ বিরোধিতা করে অথবা আদালত অনুমতি না দেয়, তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। একটা হলো জবানবন্দির সময় ডিউরিং এক্সামিনেশন ইন চিফ, আর একটা হলো পুনঃজবানবন্দির সময় ডিউরিং কি রি এক্সামিনেশন। তাহলে জবানবন্দির সময় করা যায় না, আর পুনঃজবানবন্দির সময় কি করা যায় না। বিপরীত ভাবে বলা যায়, বল দিবেন আদালতের অনুমতি নিয়ে, আদালতের কি অনুমতি নিয়ে জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। তাহলে আদালত যদি অনুমতি দেয়, দুইটা ক্ষেত্রেও ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। মানে দুইটা ক্ষেত্রে না, মানে ওই দুইটা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটা বলতেছে। 142 ধারে আরো বলা হয়েছে আদালত পরিচয়মূলক বিষয়, আন্ডারলাইন করেন, পরিচয়মূলক বিষয় মানে কারো পরিচয়মূলক বিষয়ে অবিসংবাদিত বা স্বীকৃতি বিষয়, যেটা স্বীকৃত সেই বিষয়ে, আর যে বিষয়টি যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে সেই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারে। নিচেই দেখেন, নিচেই। সুতরাং জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় আদালত গোল দিবেন তিনটি ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? তিনটে ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারে। প্রথম যেটা, এই তিনটা আমার মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসে যে জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় কোন কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। তিনটা ক্ষেত্র, প্রথমটা দেখেন পরিচয়মূলক বিষয়, ইন্ট্রোডাক্টরি ম্যাটার্স। পরিচয়মূলক বিষয় মানে কি? আপনার নাম কি? মাহবুব। আপনি কি মাহবুব? এটা কি পরিচয় প্রশ্ন করা যাবে। কখন যাবে? জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময়। অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়, আনডিসপুটেড ম্যাটার্স, মানে যে বিষয়টা স্বীকৃত। স্বীকৃত কোনটা? ধরেন জিজ্ঞাসা করলো যে যৌতুকের মামলায়, যিনি যে মহিলা করছেন তারে বলল যে 1 নম্বর আসামি কি আপনার স্বামী? তাহলে এটা তো স্বীকৃত। কেন স্বীকৃত? কারণ স্বামী বলেই তো সে যৌতুকের মামলা করছে, স্বামী না হলে তো অন্য কারোর বিরুদ্ধে যৌতুকের মামলা করতো না। তাহলে এই ক্ষেত্রেও ইঙ্গিত ভাই প্রশ্ন কি করা যাবে? একটা হলো ইন্ট্রোডাক্টরি ম্যাটার্স, ইংরেজিটা আমাদের রাখতে হবে। ইন্ট্রোডাক্টরি ম্যাটার্স মানে কি? পরিচয়, অবিসংবাদিত বা স্বীকৃত, আনডিসপুটেড ম্যাটার্স। এন্ড থার্ড যেটা আছে দেখেন, যে বিষয়টি যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, ম্যাটার্স দ্যাট হ্যাভ সাফিসিয়েন্টলি বিন প্রুফড। যদি কোনো বিষয় যথেষ্ট রূপে প্রমাণিত হয়ে থাকে, যথেষ্ট রূপে প্রমাণিত মানে হলো যে ধরেন যে জিজ্ঞেস করলো যে আপনি যে বাদী 5 লাখ টাকা আদায়ের মামলা করছে বিবাদীর বিরুদ্ধে, এখন বিবাদী বলছে যে উনি আমার কাছে 2 লাখ টাকা পাই, কিন্তু উনি মামলা করছে 5 লাখের। তাহলে এই জায়গায় স্বীকার করছে কত? 2 লাখ। জিজ্ঞেস করতে পারে যে আপনি কি, আপনার কাছে কি বাদী 2 লাখ টাকা পায়? আপনি স্বীকার করছেন? জি। কি এটা কি যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে? তাহলে এই বিষয়ে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যেতে পারে। তাহলে তিনটা ক্ষেত্রে জবানবন্দির সময় বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে। একটা হলো পরিচয় মূলক, ইন্ট্রোডাক্টরি, অবিসংবাদিত বা স্বীকৃত, আনডিসপিউটেড, যেটা যে বিষয়টি যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, ম্যাটার্স দ্যাট হ্যাভ সাফিসিয়েন্টলি বিন প্রুফড। তো জেনে রাখা ভালো। দেখেন, জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার অনুমতি দেওয়া আদালতের জন্য বিবেচনা, এটা বলতেন, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে কি আদালত বাধ্য? না, আদালত বাধ্য না, না। এটা কি বিবেচনামূলক, বিবেচনামূলক, মানে দিতেও পারে নাও পারে। নাও দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে ইঙ্গিত ভাই প্রশ্নের সংজ্ঞা দিছে 141। ইঙ্গিত ভাই প্রশ্ন কখন করা যাবে এটা বলছে কত? 42, 142। আমরা চলে আসি 100, বা কখন করা যাবে না এটা বলছে হলো 142। যদিও 142-এর মধ্যে বলছে তিনটা ক্ষেত্রে করা যাবে, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নর্মালি তো জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় করা যাবে না, তো যদি বলে যে কোন ধারায় বলা হয়েছে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না, 142। তবে 142-এ তিনটা ক্ষেত্রেও করা যাবে। ওই তিনটা তো মনে রাখবে, আনডিসপুটেড, ইন্ট্রোডাক্টরি, ম্যাটার্স দ্যাট হ্যাভ সাফিসিয়েন্টলি বিন প্রুভড। এবার আমরা চলে এসে ধারা 143। যখন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায়, হোয়েন দে মাস্ট বি আস্কড। আগেরটা ছিল কখন জিজ্ঞেস করা ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না, আর এখন হলো কখন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায়। 143 ধারা বলা হয়েছে, আন্ডারলাইন করেন, জেরা ইঙ্গিত ভাই প্রশ্ন করা যেতে পারে, লিডিং কোশ্চেন্স মে বি আস্কড ইন ক্রস এক্সামিনেশন। তিনটা স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইঙ্গিত ভাই প্রশ্ন অধিকার বলে করা যায় কখন? জেরার সময়। তেরাশি বার। জেরা কাকে বলে?
যে পক্ষ সাক্ষী হাজির করছে, অপর পক্ষ যদি ওই সাক্ষীরে প্রশ্ন করে তাহলে এটা দেবে কি বলে। জেরার সময় কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে পরিচয়মূলক নাকি স্বীকৃত নাকি যথেষ্ট প্রমাণিত হয়েছে, এরকম কোনো বিষয় নাই। জেরার সময় অধিকার বলেই যা খুশি তাই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তবে আমরা তো জানি যে জেরা অবশ্যই হতে হবে কি বিষয়, প্রাসঙ্গিক বিষয়। যেহেতু বিরোধী পক্ষ জেরা করে, সেহেতু বিরোধী পক্ষ ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে মূলত যে জিনিসটা শিখলাম যে ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দিছে 141, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না 142, জবানবন্দি পুনঃজবানবন্দির সময় করা যাবে না যদি বিরোধী পক্ষ আপত্তি করে, তবে আদালত অনুমতি দিলে তিনটা ক্ষেত্রে করা যাবে। পরিচয়মূলক, যেটা যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, আর কি স্বীকৃত বিষয়, অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়। আর ইঙ্গিতবাহী প্রশ্ন অধিকার বলে করা যাবে কখন? জেরায়। এটা বলছে কত? 143। এইটুক মনে রাখলে ইনশাল্লাহ যথেষ্ট। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, এখান থেকে অনেক প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়। আদালতের অনুমতি ব্যতীত যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, পুনঃজবানবন্দি কালে, নাকি পুনঃজবানবন্দি কালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, আদালত অনুমতি দিতে পারে কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্ন দেখেন যে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় ড্যাশের ক্ষেত্রে, কি ক্রস এক্সামিনেশনের, ক্রস এক্সামিনেশন মানে কি? জেরা। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখেন, কোন বিষয়ে, কোন বিষয়ে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারেন, কোন বিষয়ে? দেখেন, আনডিসপিউটেড মানে হলো অবিসংবাদিত বা স্বীকৃত। তার মানে ইংরেজি থেকেও কিন্তু প্রশ্ন আসে। এখন ইংরেজিতে আপনার একেবারে লাইন বাই লাইন পড়া ওরকম, আমরা এই জায়গাতে যতটুকু ইংরেজি জানি এটুকু আপনার শিখতে হবে, নাহলে তো সমস্যা। পরে এখানে অনেক প্রশ্ন এসেছে। 3 নম্বর প্রশ্নটা যদি দেখেন, একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী, এই যে দেখছেন আইনগত, নিচে আন্ডারলাইন করেন, একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কখন? জেরার সময় না? জেরার সময়। প্রশ্ন যা আছে কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। সেলফ প্র্যাকটিসেও যা আছে ইম্পর্টেন্ট। আমরা সরাসরি চলে আসি। আচ্ছা, সর্বশেষের প্রশ্নটা যে জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার অনুমতি দেওয়া আদালতের জন্য কি বিবেচনা হলো। আমরা চলে আসি জেরা সম্পর্কিত কতিপয় মৌলিক বিষয়, ফান্ডামেন্টালস অ্যাজ টু ক্রস এক্সামিনেশন। প্রথমে আমরা চলে আসি 145 ধারা, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। পূর্ববর্তী, গোল দিবেন লিখিত বিবৃতি, পূর্ববর্তী লিখিত বিবৃতি, ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস রাইটিং। 145 ধারা আমরা বেশ কয়েক জায়গায়, আমরা যখন ডাইং ডিক্লারেশন পড়ছিলাম তখন 145 ধারা একটা কথা আছে। যখন আমরা ওই যে আপনার 161 164 এই সকল জায়গায় ডাইং ডিক্লারেশনের কথা আছে, মানে এই যে আপনার 145 ধারার কথা আছে। 145 ধারার কাহিনী আসলে কি, যে যখন একটা মামলা চলমান থাকে, মামলা হইছে ফৌজদারি মামলা, তখন ওই মামলার আসামি বলেন, ভিকটিম বলেন, সাক্ষীরা বলেন, মামলার তদন্ত পর্যায়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় জবানবন্দি দেয়। কিরকম? ধরেন একটা হত্যা মামলায় হত্যা করার পর আসামি দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে 164, তো এটা হলো পূর্ববর্তী লিখিত বিবৃতি। আবার ওই ঘটনা সম্পর্কে যারা জানে, সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে পারে পুলিশ কত ধারায়? 161। আবার ওই মামলার যিনি এজাহারকারী, তিনি এজাহার করে কার কাছে? থানায় গিয়ে। এটাও তো লিখিত থাকে। তাহলে এই যে যে এজাহার, বা এই যে যে 161, বা এই যে যে 164, এই যখন মামলাটা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যায়, তখন এই পূর্ববর্তী যে লিখিত বিবৃতি, ওই সকল ব্যক্তিরা যখন আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হয়, তখন তাদেরকে এই পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করে প্রতিপক্ষের আইনজীবী। সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। এটা পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে জেরার সময় তার কোনো বৈসাদৃশ্য বা অসামঞ্জস্যতা আছে কিনা এটা প্রমাণের জন্য পূর্ববর্তী লিখিত বিবৃতি ব্যবহার করে প্রতিপক্ষের আইনজীবী সাক্ষ্য আইনের 145 ধারায়। যারা বুঝেন নাই তাদের জন্য বলি, সেটা হলো যে ধরেন একটা মামলা যখন, মানে একটা হত্যাকাণ্ড ঘটছে, হত্যাকাণ্ড ঘটার পরে এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা
ধরেন আমাদের মাহবুব সাহেবের ঘটনাস্থলে ছিল, মাহবুব সাহেবরে ডেকে জিজ্ঞাসা করছে যে মাহবুব সাহেব 161 বিবৃতি নিছে, যে জিজ্ঞাসা করছে যে মাহবুব সাহেব কে কারে হত্যা করছে। তো মাহবুব সাহেব বলছে যে কে কারে হত্যা করছে নাম আমি জানি না, তবে যিনি হত্যা করছে তার গায়ে লাল রঙের টি শার্ট ছিল। এটা বলছে কততে? 161 ধারায়। 161 ধারায়। এখন উনি তো এই কথা শেষ, এই কথা বললো পুলিশের কাছে। পরবর্তীতে এই মামলায় চার্জ গঠন হলো। চার্জ গঠন করার পরে এই মামলায় সাক্ষ্য গ্রহণ হলো। সাক্ষ্য গ্রহণ হওয়ার পরে সাক্ষ্য গ্রহণের সময় মাহবুব সাহেবকে আদালতে কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। কারণ ওই সময় তো পুলিশের কাছে বিবৃতি দিয়েছে, কিন্তু ওই মামলার মূল সাক্ষ্য দিতে হবে কোথায় গিয়ে? আদালতে গিয়ে। এখন আদালতে গিয়ে মাহবুব সাহেব সবকিছু বলছে টলছে, ওনার এক্সামিনেশন চিফ হয়েছে। এক্সামিনেশন চিফ হওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী মাহবুব সাহেবরে কি করবে? জেরা করবে। এখন জেরার সময় মাহবুব সাহেব বলে ফেলছে যে তার গায়ে সাদা রঙের শার্ট ছিল। সাদা রঙের কি শার্ট ছিল? সাদা রঙের শার্ট ছিল। তখন আসামি পক্ষের আইনজীবী বলতেছে, হ্যাঁ মাহবুব সাহেব, আপনি এই যে আমার কাছে 161-এ আপনি বলছেন লাল রঙের টি শার্ট, আর জেরার সময় আপনি বলে ফেললেন কি সাদা রঙের শার্ট। তার মানে পূর্ববর্তী আপনি যে লিখিত বিবৃতি দিছিলেন আর বর্তমানে আদালতে দাঁড়িয়ে যে সাক্ষ্য দিচ্ছেন, দুইটা পরস্পর কি পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি, একটার সাথে আরেকটার কি মিল নাই। এই যে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যে জেরা করতেছে আসামি পক্ষের আইনজীবী বা প্রতিপক্ষের আইনজীবী, এই সম্পর্কে বলা আছে সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। কি প্রমাণের জন্য? পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে বর্তমানে যে সাক্ষ্য দিচ্ছে এটার কি বৈসাদৃশ্য প্রমাণের জন্য, অমিল প্রমাণের জন্য। যদি আগের বিবৃতির সাথে 161-এর সাথে জেরার সময় যা বলছে সব মিলে যেত, তাহলে কিন্তু আর এই জায়গায় এটা ব্যবহার করা যেত না। এটা ব্যবহার করা যায় তখনই যখন আগের বিবৃতির সাথে বর্তমান বিবৃতির কি নাই, মিল নাই। তো তাহলে 145 ধারা মানেই পূর্ববর্তী কি বিবৃতি? পূর্ববর্তী লিখিত বিবৃতি। এবং এটা ব্যবহার করে কে? প্রতিপক্ষ। কখন? জেরার সময়। কখন? জেরার সময়। তো জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা এজাহারকারীর ক্ষেত্রেও প্রযোজ্য। যিনি এফআইআর করছে তিনি সংবাদদাতাকে একসময় সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে, তখন দেখা গেল সে এজাহারে লেখছে এক কথা, সাক্ষ্য দিতে এসে জেরাই বলতেছে আর এক কথা। তার মানে আপনি বিশ্বাসের কি অযোগ্য। বুঝেন কিনা? তাহলে এই যে দেখেন 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। কোন সাক্ষী পূর্ববর্তীকালে গোল দিবেন লিখিত কোনো বিবৃতি দিয়ে থাকলে, পূর্ববর্তীতে কিভাবে বিবৃতি দিছে? লিখিত। এবং তার প্রদত্ত কোনো বিবৃতি লিপিবদ্ধ হলে উক্ত পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে আন্ডারলাইন করবেন 145 ধারায় জেরা করা যেতে পারে। তাহলে আমার প্রথমে যেটা মনে রাখতে হবে, 145 ধারায় কোন ধরনের বিবৃতি? লিখিত বিবৃতি। পূর্ববর্তী লিখিত। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 145 ধারা অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করবেন, পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে আদালত প্রদত্ত বিবৃতির বৈপরীত্য। বৈপরীত্য মানে কি? এটার সাথে এটার অমিল আছে কিনা এটা কি করা? প্রমাণ করা। তো আমরা একটু এই ধারাটা পড়েই নামাজে যাই। উদাহরণ দেখেন যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশ সাক্ষীর জবানবন্দি লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। পারে কিনা? পারে। 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে এবং উক্ত সাক্ষী জেরার সময় আদালতে যে সাক্ষ্য দিছে তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্যতে কি হয়? ভিন্ন হয়। যে কথা আমি বললাম যে 161 ধারায় পুলিশের কাছে যা বলছে আর জেরার সময় যা বলছে সেটা যদি ভিন্ন হয় বা পরস্পর বিরোধী হয়, তাহলে আসামি পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে জেরা করতে পারে। এবং জেরাকারী আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি শব্দের অর্থ কি? পরস্পর বিরোধী, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে পারে। 145 ধারার নিয়মটি একইভাবে প্রাথমিক তথ্য বিবরণী, আন্ডারলাইন করেন। প্রাথমিক তথ্য বিবরণী মানে কি? এফআইআর বা এজাহার বা ফৌজদারি কার্যবিধির 164 ধারা লিপিবদ্ধকৃত দোষ স্বীকারমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। এই সকল লিখিত বক্তব্য সম্পর্কে 145 ধারায় জেরা করা যাবে। আপনি যদি 145 ধারার বিষয়বস্তু বুঝে যান, এই সেম জিনিস আমরা লিখিততে গিয়ে পাবো। ওখানে প্রশ্ন আসে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা সম্পর্কিত বিধান আলোচনা করুন। তাহলে আমার আলোচনা করতে হবে সাক্ষ্য আইনের কত ধারা? 145 ধারা। আপনি যা ধারাটা ঠিক রেখে আর বাদ বাকি নিজের কথা মতো লিখলেই হবে। তাহলে 145 ধারা আমরা একটা বিগত বছরে একটা প্রশ্ন এসেছে 2023 সালে, দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর ধারা 145 অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো তার কি প্রমাণ করা? বৈপরীত্য প্রমাণ। 145 কে বুঝেন নাই বলেন তো? এই প্রশ্নটা নিয়ে আমরা নামাজে যাই। 145 ধারা কে বুঝেন নাই?
মাহবুব সাহেব, 145 ধারা বলেন দি, বুঝছেন আপনি? বলেন কি? পূর্ববর্তী লিখিত লিখিত বিবৃতি পরবর্তী যে পরবর্তী আপনার উদাহরণ দিয়ে বোঝালে হবে, ওই বইয়ের ভাষার দরকার নেই, উদাহরণ দেন। যেমন কোনো ঘটনায় কোনো কোনো সাক্ষী তদন্তকালে সে এক ধরনের লিখিত বিবৃতি দিছে, পরবর্তীতে সে যখন আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপিত হয়েছে, সাক্ষ্য প্রদানের সময় তারা যখন জেরা করছে, জেরার সময় সে বলছে আরেক রকমের। জি মানে তদন্তকর পর্যায়ে বলছিল একরকম, লিখে দিছিল একরকম, আর এখন বলছে এইটাই এইটাই যে আরেক রকম বললো, এটাই ব্যবহার করবে। সাক্ষ্য আইনের কত ধারায়? ধন্যবাদ। আর কিন্তু ভাই স্যার যখন সাক্ষী দেওয়া হবে জি। তখন এদের কাছে 160 164 বা এফআর হুম। এইসব ডকুমেন্ট কি থাকবে না? হ্যাঁ, এখানে ভুল করবে কিভাবে দেখিয়ে দিয়েছে যে সাক্ষী দেবে তার এটা ভুল করে কিভাবে তাই? যদি সাক্ষীদের সাক্ষী যদি ভুলে যায় তাহলে স্মৃতি পুনর্জীবিত করতে পারবো না স্যার? স্মৃতি পুনর্জীবিত টানেন না, যাবে যে লিখিত বিবৃতি দিয়েছে সে স্মৃতি পুনর্জীবিত করতে পারবে। এখন ওই জায়গায় এই শুনেন, আমাদের দিন মোহাম্মদ সাহেব বলতেছে যে এটা বল সত্য সব তো শিখে গেল, সে তো সব শিখেই যায়। ধরেন ওই বিবৃতি যদি নাও থাকে তারপরেও তো সবকিছু শিখেই যায়, কিন্তু জেরার সময় উকিল সাহেবের কথার মার পেছেই তো সে বলে ফেলে। আপনি তো সব জেনেই যাবেন, কিন্তু ওই জায়গা মেইন, ধরেন 11টা প্লেয়ার তো আছে, তারপরেও ওই পাস দিয়ে গোল দিতে হবে কার? যে ভালো প্লেয়ার সে গোল দেবে। তাহলে প্রশ্নের জাতা কলে একসময় মুরব্বীরা কোর্টে যায় বলবেন যে মুরব্বীরা সেটি যায় উকিল সাহেবের উপর, যে তুমি মিথ্যাবাদী আর তুমি বেশি জানো, এইটা। তো এটা হচ্ছে মেইন কথা। ভালো যদি যে তো ঠিক আছে, আমাদের লাইনটা একটু কেটে যাচ্ছে, আমি এই যে মাগরিবের পর নতুন লিঙ্ক দিচ্ছি। আপাতত নামাজের বিরতি। তো বিরতির পর আমরা পড়া শুরু করতেছি। প্রথমে আসেন যে ধারা 146, যে রায়, যেসব প্রশ্ন আইনসম্মত, কোশ্চেন কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন, মানে যে রায় আপনি একজন সাক্ষীরে কোন ধরনের প্রশ্ন করতে পারবেন। তো 146 ধারা অনুযায়ী যে রায় নিম্নলিখিত বল দেবেন 3 ধরনের প্রশ্ন করা বৈধ। এই ধরনের প্রশ্ন হতে পারে যে রায় কয় ধরনের প্রশ্ন করা বৈধ, কয় ধরনের? 3 ধরনের। যে সকল প্রশ্ন যা দ্বারা সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, ইংরেজিটা আন্ডারলাইন করবেন, টু টেস্ট হিজ ভেরাসিটি। কি পরীক্ষা করা যায়? সত্যবাদিতা। সত্যবাদিতা মানে হলো যে সে কি সত্য কথা বলতেছে কিনা। তাহলে সত্যবাদিতা পরীক্ষার জন্য তারা জেরা করা করা যাবে, এবং এই ধরনের প্রশ্ন করা যাবে। বা তার পরিচয় মর্যাদা জানা যায়, টু ডিসকভার হু হি ইজ অ্যান্ড হোয়াট ইজ হিজ পজিশন ইন লাইফ। 3 নাম্বার দেখেন, তার চরিত্রে আঘাত করে, এটা আন্ডারলাইন করেন, তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যায়। কোথায় আঘাত করবে? চরিত্রে। চরিত্রে আঘাত করে মানে চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে, যেরাই বললো যে আপনার কি ভালো চরিত্র বা খারাপ চরিত্র, এই টাইপের, যাতে উনি উত্তেজিত হয়ে যায়, এই ধরনের প্রশ্ন করতে পারে। টু শেক হিজ ক্রেডিট বাই ইনজুরিং হিজ ক্যারেক্টার। এখন কথা হলো যে 2022 সালের যে সংশোধনী 20 নভেম্বর, আচ্ছা একটু আগে যে ক্লাস টেস্ট হলো, ক্লাস টেস্টের 1-এর গ হবে। অনলাইনে যারা আছেন তাদের বলে দিই, ওখানে উত্তর আছে 1-এর খ হবে, 1-এর গ বলে দিছি যদিও। তো চরিত্রে যে আঘাত করা, এটা 2022 সালের সংশোধনীতে এসেছে যে শর্ত থাকে যে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলায় 3 অনুচ্ছেদের অধীন জেরার সময় ভুক্তভোগীর সাধারণ অনৈতিক চরিত্র বা অতি যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। যাদের পুরাতন বই তাদের বলি, এই 2022 সালের সংশোধনীতে বলছে যে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা মামলায়, কি মামলা? ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা মামলায় এই জায়গায় যে যে ভিকটিম, তার যে অনৈতিক চরিত্র, তার চরিত্র যে খারাপ বা তার অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। শুধুমাত্র কোন ধরনের মামলায়? ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা। তবে আবার পরে আসছে যে আরো শর্ত থাকে যে আদালতের অনুমতি নিয়ে শুধুমাত্র এমন প্রশ্ন করা যেতে পারে যদি এটা ন্যায় বিচারের স্বার্থে আদালত প্রয়োজন মনে করে। তাহলে যে লাও সেই কদুই, বাট একটু ঘুরাই ফিরাইয়া বলে দিছে যে এখনো প্রশ্ন করা যাবে, তবে অনুমতি লাগবে কার? আদালতের। তাহলে সংশোধনী যেটা আসছে যে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলায় চরিত্রে আঘাত করা যাবে না, তার অতীত যৌন জীবন নিয়ে আঘাত করা যাবে না, তবে আদালত অনুমতি দিলে আঘাত করা যাবে। এটা এলো কত ধারা? 143। 143, বুঝছেন?
তাহলে 146-এর 3 কি অ্যাকচুয়ালি বাদ দিছে? বাদ দেয় নাই, একটু শর্ত দিছে আর কি। জি, এই হলো কথা। আর বিগত বছরের প্রশ্ন দেখেন, এখানে আর দেখবো না। সো 146-এর 3-এ হালকা সংশোধনী এসেছে। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় জেরায় আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত? কোন ধারাটি? 146। তারপরে দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 146 ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? কোন ধরনের প্রশ্ন? চরিত্রে আঘাত করে। তাহলে মিলন বলেন যে চরিত্র আঘাত সংক্রান্ত সর্বশেষ সংশোধনীর বিষয়বস্তু কি? মিলন সাহেব, এই যে 146-এর 3, এই রিলেটেড সর্বশেষ সংশোধনী কি আসছে? ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় মামলায় তার অতীত যৌন জীবন নিয়ে প্রশ্ন করা যাবে না, তবে কি করা যাবে? আদালত অনুমতি দিলে পারবে। এটা হলো সংশোধনী, বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেখেন যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে জেরা করার পদ্ধতি কত কথায় আছে? 145। পূর্ববর্তী কি বিবৃতি? লিখিত। 2 নাম্বার ইম্পর্টেন্ট, দেখেন পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে 145 দ্বারা ড্যাশ করা যায়, কি করা যায়? জেরা করা যায়। আচ্ছা, আমি একটু, আগামীকালও আপনাদের পরীক্ষা আছে, পরবর্তী 10 পেজ, মানে পেজ অনেকে বুঝেন না, পাতা, একটা পৃষ্ঠা, এই যে হলো 1 পাতা, দেখছেন? আর পৃষ্ঠা হলো 2টা, 1 2। তাহলে পরবর্তী 20 পেজ না, 20 পেজ না, 10 পেজ, 5 পাতা, তার মানে কয় পেজ হয়? 10 পেজ। আগেরটা সহ প্লাস এটা, মানে আগে যা পড়াইছি ওইটুক সহ এক্সট্রা যোগ হবে কত? 5 পাতা বা 10 পেজ। আগামীকাল ক্লাস টেস্ট। এখন দেখেন, জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন, কত ধারা? 143 ধারা। তো 7 8, বিশেষ করে আমি যদি এই 8 নাম্বার প্রশ্নটা পুরাতন বইতে নাই, বাট আপনারা পারবেন, একটু শুনে নেন। ধর্ষিতা নারীর সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ বিষয়টাকে প্রশ্ন করা যায়, এমন প্রশ্ন করা নিষিদ্ধ, সঠিক। আদালতের অনুমতি নিয়ে করা যেতে পারে, কি সঠিক। ন্যায় বিচারের সাথে করা যেতে পারে, এটাও সঠিক। তাহলে উপরের কি সবগুলাই সঠিক, বুঝতে পেরেছেন? আর আমরা চলে আসি সাক্ষীকে প্রশ্ন করা সংক্রান্ত নীতি, 148 থেকে 152। সাক্ষীকে প্রশ্ন করা সংক্রান্ত নীতি, প্রিন্সিপালস অ্যাজ টু আস্কিং কোশ্চেন টু উইটনেস। মানে যখন সাক্ষীরা প্রশ্ন করতেছে তখন সাক্ষীরে কেমনে প্রশ্ন করবে, কি কি প্রশ্ন করা যাবে, কি কি প্রশ্ন করা যাবে না, এই সংক্রান্ত যে নীতি সেটা প্রথমে তো আলোচনা করছে। দেখেন ধারা 148-এ চলে আসি। ধারা 148, কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ, মানে একজন সাক্ষীরে কি প্রশ্ন করবে আর কি কি প্রশ্নের উত্তর দিতে আদালত, মানে সে বাধ্য, এটা নির্ধারণ করবে কে? আদালত। একটু যদি পড়ি, দেখেন সাক্ষ্য আইনের 148 ধারা জেরায় প্রশ্ন করার অধিকার সীমাবদ্ধ করেছে। মানে আপনি আম, জেরায় যা খুশি তাই জিজ্ঞেস করতে পারবেন না, এটা সীমাবদ্ধ করেছে কত ধারায়? 148 ধারায়। জেরায় জিজ্ঞাসিত হতে পারে এমন কোন প্রশ্ন করার অনুমতি দেবে কি দিবে না, বা সাক্ষীকে কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না, সেটা নির্ধারণে সাক্ষ্য আইনের 148 ধারায় আদালতকে ব্যাপক বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়েছে। 148 ধারার মূল যে বিষয়বস্তু সেটা হলো যে রায় কোন ধরনের প্রশ্ন করা যাবে বা যাবে না, আর সাক্ষী কোন ধরনের প্রশ্ন উত্তর দিতে বাধ্য বা বাধ্য না, এটা নির্ধারণ করবে কে? আদালত। 148 ধারা অনুসারে আদালত জেরার সময় হস্তক্ষেপ করতে পারে, বিশেষত যে ক্ষেত্রে জিজ্ঞাসিত প্রশ্ন মোকদ্দমা বা কার্যক্রমের সম্পর্কিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু শুধুমাত্র সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্য উক্ত প্রশ্ন করা হয়েছে। মানে এই জায়গায় বলতেছে যে হস্তক্ষেপ করতে পারে যেটা আমার মামলার বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু শুধু শুধু সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত আনতেছেন, মামলার প্রাসঙ্গিক বিষয় না কিন্তু তার চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন, এই ধরনের প্রশ্নে আদালত কি করতে পারে? হস্তক্ষেপ করতে পারে। সুতরাং যদি এমন কোনো প্রশ্ন করা হয় যেটা মকদ্দমা, এটা আন্ডারলাইন করেন, যদি এমন কোনো প্রশ্ন করা হয় যেটা মকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক না, দেখছেন, মানে এমন জেরার সময় এমন একটা প্রশ্ন করছে যেটা মামলার সাথে কি প্রাসঙ্গিক না, সেক্ষেত্রে আদালতই নির্ধারণ করবে সাক্ষীকে এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না, বুঝছেন?
তাহলে যদি এমন কোনো প্রশ্ন করা হয় যেটা মামলার সাথে প্রাসঙ্গিক না, তখন আদালত সাক্ষীরে বলে দিতে পারে যে আপনি এই প্রশ্নের উত্তর দিতেও পারেন নাও পারেন, আপনার বিবেচনামূলক ক্ষমতা। উক্ত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী যে বাধ্য না সে বিষয়ে তাকে সতর্ক করা হবে কিনা। তবে এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত দোষ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এমন বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এটা তাহলে 149 পরের বিষয়। 148 হলো যে 148 আপনি মনে রাখবেন, অনেক কথা বললাম বাট মূল বিষয় দুইটা। এক, যে কোন ধরনের প্রশ্ন করবে কি করবে না এটা নির্ধারণ করবে কে? আদালত। আর সাক্ষী ওই প্রশ্নের উত্তর দিবে কি দিবে না এটাও নির্ধারণ করবে কে? আদালত। কত ধারায়? 148 ধারায়। এটা হলো মূল কথা। তো জেনে রাখা ভালো। দেখেন, আদালত উপযুক্ত বোধ করলে প্রশ্নের উত্তর দানে সাক্ষীর অস্বীকৃতি হতে অনুমান করতে পারে যে সাক্ষী প্রশ্নটি উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে। ওই যে এটা তো আমরা 114তেই পড়ছি যে যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য সে প্রশ্নের বাধ্য না, নাকি সে প্রশ্নের উত্তর যদি সে না দেয় তাহলে ধরে নেওয়া হবে কি এটা উত্তর দিলে সে কিসে যেত? তার বিপক্ষে যেত। সেম কথাটা। আচ্ছা, আমরা এখন 149-এ চলে আসি। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না, ধারা কত? 149। যুক্তিসঙ্গত কারণ নাই এমন কোন প্রশ্ন করা 149 ধারা আইনসঙ্গত নিষেধ করেছে। 149 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। বলছে যে 48-এ তো কি প্রশ্ন করবে কি করবে না এটা নির্ধারণ করলো, আর 49-এ বললো যে কারণ না থাকলে এই ধরনের প্রশ্ন তুমি করবা না। সুতরাং যে রায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে উক্ত বিষয়ে আদালত কি করতে পারে? হস্তক্ষেপ করতে পারে। এখন তাহলে 148 আর 149-এর মধ্যে পার্থক্য কি? 48-এ বলছে কি প্রশ্ন করবা কি করবে না, আর উত্তর দিবে কি দিবে না। আর 149-এ বলছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই প্রশ্ন করা যাবে না। আর 150-এ বলছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে তখনকার পদ্ধতি, মানে তারে নিষেধ করছে যে তুমি এই ধরনের প্রশ্ন করবা না, বাট তারপরেও সে আবার করছে, তখন কি করবে? যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে অ্যাডভোকেট পেশাগতভাবে গোল দিবেন যে হাইকোর্ট ডিভিশন, পেশাগতভাবে যে হাইকোর্ট ডিভিশন অথবা গোল দিবেন যে কর্তৃপক্ষের অধীন, যে হাইকোর্ট ডিভিশন অথবা কি যে কর্তৃপক্ষের অধীন আদালত মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিতে পারে। তাহলে বুঝেন কিনা? তাহলে যদি সে প্রশ্ন নিষেধ করছে যে এই প্রশ্ন করবেন না তারপরেও করে ফেলছে, তাহলে আদালত এটা তার বিরুদ্ধে অভিযোগ জানাবে কার কাছে? হাইকোর্ট ডিভিশনের কাছে অথবা যে কর্তৃপক্ষের অধীন। এখন একটা বিষয় শুনেন, 1872 সালে হাইকোর্ট ছিল, এই কারণে বলছে যে হাইকোর্ট ডিভিশন অথবা যে কর্তৃপক্ষের অধীন। 1872 সালে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল ছিল না, এই কারণে বলছে যে ভবিষ্যতে অ্যাডভোকেটের যদি আলাদা কোনো কর্তৃপক্ষের অধীন থাকে তাহলে তার কাছেও নালিশ করা যাবে। তাহলে বর্তমানে নালিশ করবে কার কাছে? বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে কি প্রশ্ন করবে কি করবে না? 148। যুক্তিসঙ্গত কারণ ছাড়া করা যাবে না 149। যদি করে নালিশ করবে হাইকোর্ট ডিভিশন বা বার কাউন্সিলের কাছে। কত? 149 150। জি, বুঝছেন? এলো সংক্ষিপ্ত। এবার চলে আসি আমরা 151। অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন, ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডেলিয়াস কোশ্চেন্স। একজন সাক্ষীরে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে কিনা এই সংক্রান্ত বিধান আছে সাক্ষ্য আইনের কততে? 151 ধারায়। 151 ধারায় আদালত সাক্ষীকে দুই শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ গোল দেবেন। করতে পারে, করবে না, কিন্তু কি করতে পারে মানে হলো করতে বাধ্য না, করতেও পারে নাও পারে। অশালীনের ইংরেজি কি? ইনডিসেন্ট, এবং কুৎসাজনক কি? স্ক্যান্ডেলিয়াস। কিন্তু 151 ধারায় শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যেতে পারে। এ জায়গা বলছে নিষিদ্ধ করতে পারে, তবে কিছু ক্ষেত্রে অশালীন এবং কুৎসাজনক প্রশ্নের অনুমতি দিতে পারে। কি কি দেখেন, যে প্রশ্নটি সরাসরি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। যদি এরকম কোনো বিষয় থাকে যেটা সে বিষয়টাই হলো অশালীন, মামলাই হয়েছে অশালীন আর কুৎসাজনক বিষয় নিয়ে, তাহলে তো প্রশ্ন অশালীন হবেই। প্রশ্নটি এমন বিষয়ের সাথে জড়িত যা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য জানা প্রয়োজনীয়। সো আমার এখানে খুঁটিনাটি যেটা জানতে হবে, অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছে সাক্ষ্য আইনের 151 ধারায়। এই ধরনের প্রশ্ন কি নিষিদ্ধ করতে বাধ্য? না, বাধ্য না, নিষিদ্ধ করতে পারে। তবে যদি মামলার বিষয়বস্তুই অশালীন হয় বা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত এমন কোনো বিষয় হয় যেটা কুৎসাজনক, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আদালত এই ধরনের প্রশ্ন করার অনুমতি দিতে পারে। কত ধারা? 151। আমরা চলে আসি 152 ধারায়। এই 151 52 এগুলি ইম্পর্টেন্ট, 150 ইম্পর্টেন্ট।
148 49 মনে থাকবে না থাকে, 150 মনে থাকতে হবে, 151 52 মনে থাকতে হবে। অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা, কোশ্চেন্স ইন্টেন্ডেড টু ইনসাল্ট আর ইনসাল্ট আর ইনসাল্ট মানে হলো অপমান, আর অ্যানয় মানে কি, বিরক্ত। 152 ধারা অনুসারে আদালত নিম্নলিখিত বলতে পারেন 3 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করবে, এই জায়গা করতে পারে লেখছে না, দেখেন করবে, করবে এই জায়গা শাল শব্দটা ব্যবহার করছে, করবে। 151 হলো করতে পারে, আর এই জায়গা কি, করবে। সো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে পরীক্ষায় আসতে পারে যে অপমান এবং বিরক্তিকর প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে কত ধারায়, 152। এগুলোকে নিষিদ্ধ করতে পারে না করবে, করবে। কয়টা ক্ষেত্রে, 3টা ক্ষেত্রে। কি কি দেখেন, অপমান করার অভিপ্রায় প্রশ্ন, কোশ্চেন্স ইন্টেন্ডেড টু ইনসল্ট, কাউরে কিসের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, অপমান। বিরক্ত বা উত্ত্যক্ত করার অভিপ্রায় প্রশ্ন, কোশ্চেন্স ইন্টেন্ডেড টু অ্যানয়। অকারণে আক্রমণাত্মক প্রশ্ন, নিডলেসলি অফেন্সিভ কোশ্চেন। তো 3টা মনে থাক বা না থাক, আপনি মনে রাখতে হবে অপমান আর বিরক্তিকর প্রশ্ন নিষিদ্ধ করবে কত ধারায়, 100। তো 151 আর 152 মধ্যে তাহলে পার্থক্য কি ভাই, 151 হলো করতে পারে, ইনডিসেন্ট আর স্ক্যান্ডেলিয়াস নাকি, অশালীন আর কুৎসাজনক। আর 152তে হচ্ছে ইনসল্ট আর অ্যানয়, ইনসল্ট অ্যান্ড অ্যানয় মানে অপমান আর বিরক্তিকর। জেনে রাখা ভালো, দেখেন 151 ধারায় 2 শ্রেণীর প্রশ্ন আর 152 ধারায় 3 শ্রেণীর প্রশ্ন নিষিদ্ধ করতে পারে। আর সর্বশেষ ধারাটা এটা আপনাদের পুরাতন বইতে নেই, বাট একটু জেনে রাখতে হবে। সাক্ষ্য আইনের 153 ধারা অনুযায়ী কোন সাক্ষী যদি মিথ্যাভাবে উত্তর প্রদান করে তাকে পরবর্তীতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডবিধির 193 ধারায় দণ্ড দেওয়া যেতে পারে। তাহলে লিখবেন যে 153 ধারা অনুসারে যদি কোনো সাক্ষী মিথ্যা সাক্ষ্য প্রদান করে, মিথ্যা সাক্ষ্য কি প্রদান করে, তাহলে তাকে দণ্ডবিধির 153 ধারা 193 ধারা অনুসারে দণ্ড দেওয়া যেতে পারে। আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে যদি কোনো সাক্ষী মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাকে দণ্ড দেওয়া যাবে দণ্ডবিধির কত ধারায়, 100। ধন্যবাদ। তো বিগত বছর প্রশ্ন দেখি দেখেন, সাক্ষীকে বিরক্তি উদ্রেককারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে, আদালত। ডেভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারা মতে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যায় না, অশালীন কুৎসাজনক কত, 151 নাকি। তারপরের প্রশ্নটা 2020 সালে এসেছে, আমরা ভেতরে পড়ি নাই, বাট একটু যদি পড়ি দেখেন, নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য, নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে, মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে, সাক্ষীর পরিচয় আবিষ্কারের উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন, সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন সংশ্লিষ্ট বিষয়। তো মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে তো বাধ্যই, পরিচয়ের ক্ষেত্রেও বাধ্য, অপরাধের সাথে জড়িত করতে পারে এটাও বাধ্য, মনে আছে কিনা। 132 ধারায় লিখে দিছিলাম, পড়ছিলাম ওই জায়গা, যে তারে অব্যাহতি প্রদান করা যাবে না, বাধ্য করা যাবে, কিন্তু তারে ওই সাথে সাথে গ্রেফতার করা যাবে না, কিন্তু তারে মিথ্যা সাক্ষ্য দানের জন্য মামলা করা যাবে, মনে আছে কিনা, কত ক্লাসে পড়ছি। তারে মিথ্যা সাক্ষ্য দানের জন্য সাথে সাথে গ্রেফতার করা যাবে না, তবে তারে কি করা যাবে, মামলা করা যাবে। তাইলে সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে সে উত্তর দিতে কি বলেন, বাধ্য। তাহলে উত্তর হবে কি উপরের সবগুলো। এবং এই কথাটাই বলছে কত ধারা, 147 মনে থাক বা না থাক, এই ফ্যাক্টটা যেন মনে থাকে। সেলফ প্র্যাকটিসের দেখেন, সাক্ষীকে কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী কখন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবে তার ড্যাশ নির্ধারণ করবে তাকে আদালত। তো এই জায়গা বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বৈরী বা প্রতিকূল সাক্ষী। বৈরী বা প্রতিকূল সাক্ষী, হস্টাইল উইটনেস। এই জায়গায় আর একটা লেখেন শত্রুও লেখেন, শত্রু সাক্ষী, শত্রু সাক্ষী। আর হস্টাইলের নিচে আরো একটা ভাষা লেখেন অ্যাডভার্স, অ্যাডভার্স উইটনেস নাকি, ADVERSE। তাহলে বৈরী সাক্ষী, প্রতিকূল সাক্ষী, শত্রু সাক্ষী সব কি এক। হস্টাইল উইটনেস, অ্যাডভার্স উইটনেস কি একই। এখন বৈরী সাক্ষী তো আমরা পড়বো,
তার আগে আমি একটা প্রশ্ন করব আপনাদের, কেউ যারে জিজ্ঞেস করবো সেই উত্তর দিবেন, আর কেউ দিবেন না। মিলন, ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কি আছে বলেন? গতকালই পরীক্ষা দিলেন কিন্তু, বলেন। ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কি আছে বলেন? তানমিন সাহেব, ফৌজদারি কার্যবিধির 154 কালকের পরীক্ষার সিলেবাস ছিল। মাহবুব সাহেব, রামযোগ্য প্রফেসর বলেন। ওনার কথা শুনে বললেন? না স্যার না। বিমল সাহেব, ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কি আছে? থানায় আমন্ত্রণ করার সংবাদ দেওয়া। সংবাদ দেওয়া, এটা কি বলে, আমরা কি বলি? একটা জনপ্রিয় কথা আছে, এটা কি 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 জিনিসটারে কি বলে? এফআইআর। এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তাহলে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কি আছে? এফআইআর। বুঝছেন? বলা যাবে না, কিছু কিছু জিনিস আছে পাগল হয়ে গেলেও বলতে হবে। 154 ধারায় এই জিনিস আছে। আচ্ছা, তো সাক্ষ্য আইনের 154 ধারায় আছে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী। ভাই, বৈরী সাক্ষী খুব সহজ। মানে আপনি সাক্ষী আনছেন, এখন জবানবন্দি নিবেন, এক্সামিনেশন ইন চিফ নিবেন, এখন সে তার তার মুখ দিয়ে কথা বেরোয় না, সে যা বলার কথা তা ঠিকঠাক মতো বলতেছে না, সে মিথ্যা বলে না কিন্তু প্রকৃত সত্য প্রকাশ করতেছে না। এখন নিজের সাক্ষীর কি জেরা করা যায়? জেরা করা যায় না। জেরা করে কি? প্রতিপক্ষ। তো এখন নিজের সাক্ষীরে আদালতে আবেদন করতে হবে যে ওনার, আমার সাক্ষী আমার কথা শুনতেছে না, আমি তারে এখন জেরা করতে চাই, আমার অনুমতি দেওয়া হোক, তারে বৈরী ঘোষণা করা হোক। তখন আদালত যদি তারে বৈরী ঘোষণা করে অনুমতি দেয়, তাহলে আপনি তারে জেরা করতে পারবেন। তাহলে সহজে বলা যায় নিজের সাক্ষীরে জেরা করারই কি বলে? বৈরী সাক্ষী। ওই এমনি উদাহরণ মানে মজা করার খাতিরে বলি, যে সাক্ষীরে নিয়ে আসছেন যে ভাই চলো আমার মামলায় সাক্ষী দিয়ে নে, গোপালগঞ্জের কাশফুলিতে তোমার কাশ এই কাশি বিরিয়ানি খাওয়াবানি, কিন্তু তারে খাওয়াইছেন ওই সামনের আশির দোকানেতে সিঙ্গারা। এখন সে সাক্ষ্য দিবে আর কি, সিঙ্গারা খাওয়াইছেন, সিঙ্গারার মতোই সাক্ষ্য দিচ্ছে। তো তাহলে প্রকৃত সত্য যদি প্রকাশ না করেন, কিন্তু এটা কিন্তু মিথ্যা দিচ্ছে না, কিন্তু প্রকৃত সত্য বলতেছে না, তখন তারে কি ঘোষণা করতে হবে? বৈরী। আপনি ইচ্ছা করলেই বৈরী ঘোষণা করতে পারবেন না, অনুমতি লাগবে কার? আদালতের। এই আদালত অনুমতি দিতে কি বাধ্য? না। এটা হচ্ছে বিবেচনামূলক, এটারাই বলে কি সাক্ষী? বৈরী সাক্ষী। যদি বলে বৈরী সাক্ষী কোন ধরনের মামলায় প্রযোজ্য, দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানি ফৌজদারি উভয়। এই যে দেখেন একটু করি, আপনারা যেরকম উকিল হওয়ার পরে বৈরী ছাত্র হয়ে যাবেন, ঠিক আছে? দেখেন, আহ, সাক্ষ্য আইনের 154 ধারায় সুস্পষ্টভাবে বৈরী সাক্ষী বিষয়টি উল্লেখ করা হয়নি। বৈরী সাক্ষী হলো এমন একজন সাক্ষী, সে যে উপায়ে সাক্ষ্য দিচ্ছে তা থেকে বোঝা যায় যে সে আদালতের নিকট সত্য বলতে ইচ্ছা প্রকাশ করছে না। বৈরী সাক্ষী বলতে মিথ্যুক সাক্ষী বোঝায় না, আন্ডারলাইন করেন, সে সত্য বলতেছে না কিন্তু মিথ্যাও বলতেছে না। সাক্ষী যে সাক্ষ্য দিচ্ছে তা থেকে সাক্ষীর বৈরিতা বুঝতে হবে। বিষয়টি হলো, যখন যে পক্ষ কোনো সাক্ষীকে আহ্বান করে বা ডাকে, সেই পক্ষ উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে। কিন্তু অনেক ক্ষেত্রে সাক্ষী আহ্বানকারী পক্ষ যখন নিজের সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে, তখন সাক্ষীর নিকট যে প্রশ্ন করা হয় তখন সে উক্ত প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করতে পারে বা বৈরী হতে পারে। সাক্ষী আহ্বানকারী পক্ষ এমন ধরনের সাক্ষীকে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করতে পারে। যেমন দেখেন, মামলার অভিযোগকারী পক্ষ আরিফকে সাক্ষী হিসেবে তলব করলো। সাধারণত আরিফ অভিযোগকারী পক্ষে সাক্ষ্য দিবে, কিন্তু আরিফ ইচ্ছাকৃতভাবে অভিযোগকারীর পক্ষে সাক্ষ্য দিতে কি করলো? অস্বীকার করলো। এই ক্ষেত্রে আরিফকে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করা যেতে পারে। বর্তমানে যারা ভাইবা পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিতে, তাদের জন্য বৈরী বার কাউন্সিল হয়ে গেছে, যে ঠিকঠাক মতো আচরণ করতেছে না। দেখেন, তাহলে সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে আন্ডারলাইন করবেন, জেরা করা। সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক নিজের সাক্ষীরে জেরা করা। সাক্ষী আহ্বানকারী পক্ষ
আদালতের অনুমতি নিয়ে এই বৈরী সাক্ষীকে অর্থাৎ নিজের সাক্ষীকে প্রশ্ন করতে পারে যে সকল প্রশ্ন বিরোধী পক্ষ জেরা করতে পারে। সাধারণত জেরা করে হলো বিরোধী পক্ষের আইনজীবী, নিজের সাক্ষীরে তো জেরা করা যায় না, কিন্তু নিজের সাক্ষীরে জেরা করা যায়, তাকে বৈরী ঘোষণা করে। এটা নিজের সাক্ষীকে জেরা করার মতো। অর্থাৎ 154 ধারার অধীন নিজের সাক্ষী যখন বৈরী হয়ে যায় তখন আদালতের অনুমতি নিয়ে নিজের সাক্ষীকে জেরা করা যায়। এই ক্ষেত্রে অনুমতি নেওয়া, এটা আন্ডারলাইন করে, অনুমতি নেওয়া বাধ্যতামূলক, মানে অনুমতি অবশ্যই কি নিতে হবে, কিন্তু অনুমতি দেওয়া আদালতের জন্য গোল্ডেন বিবেচনা। বুঝছেন? আমাদের যে পড়া অনেক ক্ষেত্রে এই বিধান আছে, অনেক ক্ষেত্রে আছে অনুমতি নেওয়া বাধ্যতামূলক কিন্তু দেওয়া। ধরেন আমি একটু প্রতিনিধিত্বমূলক মামলা, দেওয়ানি কার্যবিধির 1 আদেশের 8 বিধি, অনুমতি নেওয়া বাধ্যতামূলক, অনুমতি দেওয়া কি বিবেচনামূলক। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, এটা দারুণ প্রশ্ন। নিজ সাক্ষীকে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম। মানে হলো নিজের সাক্ষীতে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না, কিন্তু ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় কখন? জেরায়। তাহলে পরোক্ষভাবে বোঝাচ্ছে যে নিজের সাক্ষীকে প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম। মানে নিজের সাক্ষীরেও জেরা করা যায় কখন? 100 কত ধারায়? 154 ধারায়। আর যারা প্রশ্ন ভালোভাবে পড়বেন না তারা ইঙ্গিত ভাই দেখেই দাগাই দেবেন এই জায়গা ওই 100। ইঙ্গিত ভাই প্রশ্ন তো 141 এদিক সেদিক আছে, বলবেন যে যেহেতু 40 46 আছে তো এটা দাগাই দিই। আচ্ছা, তো 2 নাম্বার প্রশ্নটা দেখি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারা বৈরী সাক্ষী সম্পর্কিত? কোন ধারা? 154। আর একই ধরনের প্রশ্ন বারবার আসছে। আমরা সেলফ প্র্যাকটিসের একেবারে লাস্টের 5 নাম্বার প্রশ্নটা যদি দেখি, যে নিজের সাক্ষীকে জেরা করা আদালতের কি নেওয়া প্রয়োজন? অনুমতি নেওয়া প্রয়োজন। অনুমতি নেওয়া কি বাধ্যতামূলক? না থাকলে সমস্যা নাই, এটা তো জানেনই। ধারা 155 তো চলে আসি। ধারা 155 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা। আন্ডারলাইন করবেন ইংরেজিটা, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কি করা? অভিযোগ করা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায় সাক্ষ্য আইনের 155 ধারা আলোচনা করা হয়েছে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন অর্থ হলো সাক্ষীর নিকট, আদালতের নিকট সাক্ষীর প্রকৃত চরিত্র উন্মোচন করা, যেন আদালত তাকে বিশ্বাস না করে। সো কিভাবে দেখেন, সাক্ষ্য আইনের 155 ধারা অনুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিরুদ্ধ পক্ষ বা আদালতের সম্মতি নিয়ে সাক্ষী আহ্বানকারী পক্ষ, এটা ইম্পর্টেন্ট। 155 ধারা অনুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিরুদ্ধ পক্ষ মানে অপরপক্ষ বা আদালতের সম্মতি নিয়ে সাক্ষী আহ্বানকারী পক্ষ ও সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করতে পারে। একটু ভাবেন, এই জায়গায় বলতেছে যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন করতে পারে কে? বিরুদ্ধ পক্ষ তো পারেই, নিজের পক্ষও পারে। কারণ ওই যে যদি সে কি হয়, বৈরী হয়, তাহলে নর্মালি আমরা দাগা বলো বিরুদ্ধ পক্ষ, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর কি? বিরুদ্ধ পক্ষ, আর যে পক্ষ সাক্ষী আহ্বান করছে সেও। এখন সাক্ষ্য আইনের 155 ধারায় নিম্নলিখিত 3টি উপায়, আগে ছিল 4টি, ভারী উপকার করছে আপনাদের। অন্যান্য সময় খালি বাড়াইছে, এই জায়গায় একটা কমাইছে। দেখেন সাক্ষ্য আইনের সাক্ষী আইন লিখছে, সাক্ষ্য আইনের 155 ধারায় 3টি উপায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যেতে পারে। আগে ছিল কয়টা? 4টা। এখন সর্বশেষ যেটা 155(4) যেটা, ওটা বাদ দিছে। তো প্রথমে যেটা দেখেন, বিশ্বাসের অযোগ্য। দেখানো যেতে পারে যে সাক্ষী যে সাক্ষ্য দিল সে হলো বিশ্বাসের অযোগ্য। কেন? পুরাতন বইতে ব্যাখ্যা নাই, দরকারও নাই, জাস্ট আলোচনাটুকু শুনেন। সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য তা স্বতন্ত্র সাক্ষী হাজির করে দেখানো যেতে পারে। সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য সেই বিষয়ে যে সকল ব্যক্তি তাদের ব্যক্তিগত জ্ঞান হতে বিশ্বাস করে সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য উপস্থাপন করে দেখানো যেতে পারে যে সাক্ষী বিশ্বাসের অযোগ্য। ধরেন দিনের সাক্ষ্য দিচ্ছে, এখন আমরা দিনের যে বিশ্বাসের অযোগ্য, এটা বিমল সাহেব, তারপরে পীযূষ, এদের হাজির করে বলতে পারি যে ওনার এই যে দেখেন ও আগেও বহুবার দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত দেওয়ার পরে আর ফোন ধরে না। মানে এই কাজ, এই কাজ তার প্রকৃত, সে বিভিন্ন মামলায় ভাড়াটিয়া সাক্ষী হিসেবে এরকম সাক্ষ্য প্রদান করে থাকে, তারা কিছু টাকা পয়সা দিলেই সে এক মামলার সাক্ষী হয়ে যায়। এজন্য এই 2 জনের কাছে জিজ্ঞাসা করেন। এই কারণে দিনেশ কি বিশ্বাসের অযোগ্য। অর্থাৎ অনেক সময় চা খাইতে দোকানে নিয়ে যায়,
পরে ও সেই আগে বের হয়ে যায় মিল না দিয়ে। আচ্ছা, অর্থাৎ উক্ত বিশ্বাসের অযোগ্য সাক্ষীর সুনাম সম্পর্কে সুপরিচিত ব্যক্তিদের বা যাদের ব্যক্তিগত জানাশোনা আছে তাদের সাক্ষ্য আদালতে দাখিল করে প্রমাণ করা যেতে পারে যে উক্ত সাক্ষী কি বিশ্বাসের। বোঝা গেছে নাকি? তাহলে 155 এক হলো সাক্ষী বিশ্বাসের অযোগ্য। 155 আসেন, দুর্নীতিমূলক প্রলোভন। সাক্ষী বিশ্বাসের অযোগ্য বলে গণ্য হবে যে ক্ষেত্রে স্বতন্ত্র সাক্ষী হাজির করে প্রমাণ করা যায় যে সাক্ষী সাক্ষ্য দিতে ঘুষ নিয়েছে। কি নিছে? ঘুষ নিছে, বা ঘুষের প্রস্তাব কি গ্রহণ করেছে, বা সাক্ষ্য দিতে অন্য কোনো দুর্নীতিমূলক প্রলোভন গ্রহণ করেছে। আপনি দেখাইতে পারেন যে ওনার উনি যে কথাগুলো বলে গেল এই কথাগুলো মিথ্যা। কেন? উনি সাক্ষ্য দেওয়ার আগে ঘুষ নিছে, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে বা ফোনের কথোপকথন আছে, বলছে যে আমার এত টাকা দিবে তাহলে এই সাক্ষ্য প্রদান করবো। 3 নম্বর দেখেন, পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য, পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য হলো ওই যে 145, যে আপনি 161-এ বলছেন এক কথা আর বর্তমানে বলছেন কি আর এক কথা, তার মানে দুই কথার মিল নাই, আপনি বিশ্বাসের কি অযোগ্য। এই যে সাক্ষীর পূর্ববর্তী অসামঞ্জস্য বক্তব্য প্রমাণ করার মাধ্যমে দেখানো যেতে পারে যে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য, কিন্তু পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বিবৃতি অবশ্যই মামলার বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হতে হবে। বুঝছেন? এখানে একটা উদাহরণ আছে, আপনাদের বইতে নাই, পুরাতন বইতে নাই, শুনেন, দরকারও নাই, নতুন বই কিনতে যাবেন না, যার পুরান আছে পুরানটাই থাক। খ কে খুন করার জন্য ক অভিযুক্ত, মারা গেছে কে? খ। গণেশ বলে যে খ মৃত্যুকালে ঘোষণা করেছে যে কয়ের দেওয়া আঘাতের দরুন খ মারা গেছে। খ মারা যাওয়ার আগে বলছে যে খ মারা বলে গেছে যে কয়ের কারণে, মানে করিমের আঘাতেই খয়ের মৃত্যু ঘটেছে, কিন্তু পূর্ববর্তী কোনো এক সময় গণেশ বলেছিল যে ক উক্ত আঘাত করেনি। মানে আগে একবার বলছিল সে আঘাত করেনি, পরে আবার এসে বলতেছে আঘাত করছে কে? ক। সুতরাং গণেশের পূর্ববর্তী বিবৃতি বর্তমান বিবৃতির সাথে কি অসামঞ্জস্যপূর্ণ। সেহেতু গণেশের পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বিবৃতি প্রমাণ করে দেখানো যেতে পারে যে গণেশ সাক্ষী হিসেবে কি বিশ্বাসের অযোগ্য। মানে 161-এ বলছে যে সে আঘাত করেনি, আর আদালতে সাক্ষ্য দিতে এসে বলছে আঘাত করছে, এ হলো কথা। তাইলে দেখানো যেতে পারে সে বিশ্বাসের অযোগ্য। এই তিনটা। আর 155 এটা ওই যে এটা এখন আর নেই, তো আমরা মনে রাখবো 155 বিশ্বাসের অযোগ্য, 155 দুর্নীতিমূলক প্রলোভন, আর 155 কি পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, যে সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, কত ধারায়? 155। কয়টা আছে? তিনটা। আপনাদের একটা এডিশনাল পেজ দিব, তো তার আগে ফেরদৌস সাহেব এক কাপ কফি খাওয়ান আর পেজ দিই। আপনারা কয়জন আছেন? 22 জন নাকি? ধারা 157 সমর্থন সাক্ষ্য বা করবোরেটিভ এভিডেন্স, সমর্থনমূলক সাক্ষ্য। কি সাক্ষ্য বলেন? সমর্থনমূলক সাক্ষ্য, করবোরেটিভ এভিডেন্স। তো পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার, 157 ধারার যে টাইটেল সেটা হলো পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার, এবং একটু ব্র্যাকেটে লেখেন লিখিত বা মৌখিক। পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার, এখন পূর্ববর্তী কোন ধরনের বক্তব্য? এটা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। আর 145-এ ছিল পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, 145 হলো শুধু লিখিত, আর 157 কি মৌখিক বা লিখিত উভয়। তো সাক্ষ্য আইনের 157 ধারায় একই ঘটনা বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। এই ধারার অধীন এমন বক্তব্য শুধুমাত্র গ্রহণযোগ্য হবে যদি যখন ঘটনা সংঘটিত হয়েছিল তখন বক্তব্যটি প্রদান করা হয়, বক্তব্যটি আইনত এখতিয়ার সম্পন্ন কোনো, আন্ডারলাইন করবেন, আইনত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট প্রদান করা হলে। সহজ কথা, সাক্ষী 161-এ যা বললো, আদালতে সাক্ষ্য দিতে এসে যদি ভিন্ন কিছু বলে, তাহলে আসামি পক্ষের আইনজীবী জেরাই প্রমাণ করতেছে 145 ধারায়, জেরা করতেছে তারা কত? 145 ধারায়। আর সাক্ষী 161-এ যা বলছে আবার আদালতে এসেও তাই বলছে, জেরাই তারে খণ্ডানো যায় নাই।
তাহলে 161 সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে তাহলে ব্যবহার করা যাবে কত ধারায়? 157 ধারায়। 100, তাহলে 157 ধারা হলো যে সাক্ষ্য দিচ্ছে তার কাজে লাগবে, আর 145 হলো যে সাক্ষ্য দিচ্ছে তার বিরুদ্ধ পক্ষ যে রায় তারে খণ্ডাবে, যে তুমি আগে যা বলছো এখন যা বলছো দুই কথার কি মিল নাই। আর 157 হলো আমি আগে যা বলছি এখনো তাই বলতেছি, আমার কথা অনুসমর্থন প্রকৃতির, আগে যে বক্তব্য দিছিলাম বর্তমান ওই বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের কি আছে, মিল আছে। এই হলো 157। তার মধ্যে 145 ছিল কি শুধুমাত্র লিখিত, আর 157 লিখিত মৌখিক উভয়। দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত দোষ স্বীকারমূলক বক্তব্য, তদন্তের সময় পুলিশ কর্তৃক লিপিবদ্ধকৃত সাক্ষীর জবানবন্দি ইত্যাদি পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন 145 ও 157 ধারার মধ্যে পার্থক্য হলো 145 ধারা শুধুমাত্র লিখিত বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা যায়, দেখছেন 145 মানে কি লিখিত, কিন্তু 157 ধারা লিখিত এবং মৌখিক উভয় বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আপনাদের বলছিলাম যে মৃত্যুকালীন ঘোষণার সময়, মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি ওই লোক মারা না যায় তাহলে তো আর সে মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে না, তখন তার ওই ঘোষণাটাকে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 157 ধারায়। তো ওই লোক তো মরে নাই, তাহলে ওই লোক ওই সময় যে বিবৃতিটা দিছে, পরবর্তীতে ওই লোক তো আদালতে সাক্ষ্য দিতে আসছে, তখন বক্তব্য দিল, তখন বলতে পারে যে না, আমি এখন যা বলে গেলাম আগেও ওই সেম কথাই বলছি অপরাধ সংগঠনের সময়। তার মানে আগের বিবৃতি এই ক্ষেত্রে বর্তমান বিবৃতির সমর্থনের জন্য ব্যবহৃত হচ্ছে, দুই কথার মিল আছে, তার মানে ঘটনা আসলেই ঘটার সম্ভাবনা এ হলো কথা। তাহলে আমি যেটা মনে রাখবো যে 157 ধারা করবোরেটিভ এভিডেন্স পূর্ববর্তী কোন ধরনের বিবৃতি, মৌখিক বা লিখিত। আমরা চলে এসে 159 ধারা, স্মৃতি পুনরুজ্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। স্মৃতি পুনরুজ্জীবিত মানে হলো আপনি যা মামলার তদন্ত পর্যায়ে ওই লিখিত বিবৃতি যেগুলা দিছিলেন, তদন্ত পর্যায়ে 161 লিখিত, কেস ডায়েরি লিখিত, মেডিকেল সার্টিফিকেট কি লিখিত, পুলিশ প্রতিবেদন কি লিখিত। তো যখন এই লোকগুলা, পুলিশ হোক, ডাক্তার হোক, সাক্ষী হোক, এজাহারকারী হোক, ইনরা যখন পরবর্তীতে আদালতে সাক্ষ্য দিতে আসলো, তখন উনি এজাহারে কি বলছিল বা মেডিকেল সার্টিফিকেটে কি বলছিল, আইও তার তদন্ত প্রতিবেদনে কি বলছিল, এটা ওনার মনে নাও থাকতে পারে। তখন তিনি তার যে পূর্ববর্তী লিখিত বিবৃতি এটা দেখে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে, যে আমি আগে কি লিখছিলাম ভুলে গেছে, ওইটা দেখে মনে করা, এটা হলো স্মৃতি পুনর্জীবিত। সাক্ষ্য আইনের কত ধারায়? 159 ধারায়। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায়ও স্মৃতি পুনর্জীবিত আছে, বাট এটা আনঅফিসিয়াল। ওই যে মাঝে মাঝে অসমে যায় স্মৃতি পুনর্জীবিত করে, যায় পাবেন আর কি, যে বারবার এক একজন 5-7 বারও যায়, তো তারা স্মৃতি পুনর্জীবিত করতে যায় আর কি। তো দেখেন ধারা 159। আর আর আপনারা যারা গোপালগঞ্জের ল কলেজে পড়েন, শেখ ফজলুল করিম ল কলেজে আপনাদের স্মৃতি পুনর্জীবিত করার ম্যাটেরিয়াল তো মিন্টু বর সাপ্লাই দেয়, যেটা নিবা ওখানে গিয়ে স্মৃতি পুনর্জীবিত করবা, সমস্যা নাই। দেখেন, আহ যখন কোন সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছে সে কতটুকু পর্যন্ত এবং কি উপায়ে তার পূর্বে প্রদত্ত, গোল দিবেন কোন লিখিত বক্তব্য, এটা গোল দেন, পূর্বে প্রদত্ত কি বক্তব্য, লিখিত বক্তব্য উল্লেখ করতে পারে যে তার স্মৃতি পুনর্জীবিত করতে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে স্মৃতি পুনর্জীবিত করা যায় কোন ধরনের বক্তব্য থেকে, অবশ্যই সেটা কি হবে, লিখিত। সাক্ষ্য আইনের 159 এবং 161 ধারায় আলোচনা করা হয়েছে। তো 159 যদি আমরা পড়ি, এবং স্মৃতি পুনর্জীবিত ইংরেজি কি, রিফ্রেশিং মেমোরি। সাধারণ নিয়ম হলো একজন সাক্ষী সে নিজে যা মনে করতে পারে সেই বিষয়টি সাক্ষী উল্লেখ করবে, কিন্তু কোন সাক্ষী যখন সাক্ষ্য দিচ্ছে তখন সে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে তার দ্বারা বা তার নির্দেশে তৈরিকৃত পূর্বের কোন লিখিত বিবৃতি ব্যবহার করে। পূর্বের কি বিবৃতি? লিখিত বিবৃতি। উদাহরণ যদি আমরা পড়ি, দেখেন কোন অভিযোগকারী এজাহার দায়ের করার সময় চুরিকৃত সম্পদের যে তালিকা দিয়েছিল তা উক্ত অভিযোগকারী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উক্ত তালিকা সম্পর্কে স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করতে পারে।
তিনি যখন মামলা করছিলেন তখন এজাহারে জব্দ তালিকায় যা যা লিখছে, সে যখন 5 বছর পর সাক্ষী দিতে আসছে তখন তো তার জব্দ তালিকায় কি কি আছে ভুলেও যেতে পারে। এটা একটা। আর একটা হলো যে আয়ও আয়ও তদন্ত প্রতিবেদন দিয়ে গেছে। এখন ইতিমধ্যে সে বিভিন্ন থানায় কর্মরত ছিল, বিভিন্ন জায়গায় মামলা তদন্ত করছে। 5 বছর পর ওই মামলার সাক্ষী হিসেবে তারে তলব করা হলো। এখন সে যখন সাক্ষ্য দিতে আসছে 5 বছর আগের একটা মামলায় সে কি তদন্ত প্রতিবেদন দিয়েছিল এটা তো ভুলে যাওয়াই স্বাভাবিক। তখন সে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 159 ধারায়। আর স্মৃতি যদি সাক্ষ্য আইনের 159 ধারায় পুনর্জীবিত করে, তাহলে আসামি পক্ষের আইনজীবী তার এবার জেরা করবে 161 ধারায়। মানে 161 হলো 145-এর মতো। কিসের মতো? কি দেখে স্মৃতি পুনর্জীবিত করলো এটা আসামি পক্ষের আইনজীবীর দেখার অধিকার আছে, এবং বলতে পারে যে আপনি আহ ওই জায়গায় লিখিত বক্তব্যে লেখা আছে এই, আর জেরার সময় বলে গেলেন এই, সো আপনি সাক্ষ্য আইনের 155(3) ধারা অনুসারে বিশ্বাসের অযোগ্য। তো জেনে রাখা ভালো। দেখেন, 159 ধারায় সাক্ষীর স্থিতি পুনর্জীবিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 159 ধারার অধীন একজন বিশেষজ্ঞ বলতেন, বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক, এটা আন্ডারলাইন করেন, বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক প্রফেশনাল ট্রিটিসিস দেখিয়ে স্মৃতি পুনর্জীবিত করতে পারে। বিশেষজ্ঞ মানে ধরেন ডাক্তার, বিশেষজ্ঞ মানে এক্সপার্ট। তারা যখন কোনো অপিনিয়ন দেয় তখন তাদেরকে আবার সাক্ষী হিসেবে আদালতে কি রাখা হয়। তখন তারা যদি তাদের ওই বিশেষজ্ঞ মানে তারা তাদের যে বই আছে বই দেখে তারা কি করতে পারে? স্মৃতি পুনর্জীবিত করতে পারে। তো তারপরে দেখেন, স্মৃতি পুনর্জীবিত করার জন্য কোন সাক্ষী কর্তৃক যে লিখিত বিবৃতি ব্যবহার করা হয়েছে তা বিরোধী পক্ষ উক্ত লিখিত বিবৃতি দেখতে চাইতে পারে, উক্ত সাক্ষীকে জেরা করতে পারে এবং উক্ত সাক্ষীর জবানবন্দি কি গ্রহণ করতে পারে। কত ধারা? 161। তারপরটা দেখেন, সাক্ষ্য আইনের 165 ধারার অধীন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যথাযথ প্রমাণ পেতে আদালত গোল দিবেন কোন সাক্ষীকে প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা করবে স্বয়ং আদালত। আদালত কোন সাক্ষীরে প্রশ্ন করে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আদালত কোন সাক্ষীকে প্রশ্ন করতে পারে কত ধারায়? 165 ধারায়। ইভেন আদালত কোন সাক্ষীরে কোন দলিল হাজির করার জন্য স্বয়ং আদালত বলতে পারে, কোন পক্ষ আবেদন করে না, এটা বলতেছে কে? আদালত। কত ধারায়? 165। এখন প্রশ্ন হলো যে আদালত যারে প্রশ্ন করলো তারে কি প্রতিপক্ষ এসে জেরা করতে পারবে কিনা? পারবে, যদি আদালত অনুমতি দেয়। বুঝছেন? তাহলে আদালত স্বয়ং কাউরে প্রশ্ন করে সাক্ষ্য আইনের কত ধারায়? 165 ধারায়। তারপরে দেখেন 166 ধারায় জুরি বা এসএসআর গণের প্রশ্ন করার ক্ষমতা। জুরি বা এসএসআর ব্র্যাকেটে লেখেন, এই ধারার কার্যকারিতা নাই, এই ধারার কোনো কার্যকারিতা নেই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জুরি বা এসএসআর সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 166 ধারায়। এই ধারা এখনো আছে, বাট কোনো কার্যকারিতা নেই। যদি বলেন জুরি বা এসএসআর কি, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলে ওই আগে ছিল জুরি বিচারক, বিচারক বিচার করে জুরির কাছে পাঠাইতো এটা ঠিকঠাক আছে কিনা, এ হলো পদ্ধতি। মানে জুরিও এক ধরনের বিচারক, কিন্তু বর্তমানে আমাদের সেই বিচার ব্যবস্থা নাই, জুরি নাই। তো বিগত বছর প্রশ্ন দেখেন। আচ্ছা, তার আগে বিগত বছর প্রশ্ন পড়ার আগে আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছি, অনলাইনে যারা আছেন তাদেরও দিছি পিডিএফ, ওই পেজটা হাতে নেন। পাইছেন? সাক্ষ্য আইন 1872-এর ধারা 100 কত 167, অন্যায় ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা। গ্রাহ্য মানে হলো গ্রহণ করা, আর অগ্রাহ্য করা কি মানে গ্রহণ না করা হলে তার জন্য নতুন বিচার করা হবে না। নো নিউ ট্রায়াল মানে, নো নিউ ট্রায়াল মানে কোনো নতুন বিচার হবে না। ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স, মানে যে সাক্ষ্য গ্রহণ করা হয় নাই বা ভুলক্রমে গ্রহণ করেছে। মূল বিষয় হলো ভাই, যে যখন কোনো মামলায় বিচারিক আদালত রায় ডিক্রি দিছে, বা দেওয়ানি মামলাও হতে পারে, ফৌজদারি মামলাও হতে পারে, দেওয়ার পরে যখন ওই ওই রায়ের বিরুদ্ধে আপিল করে কে? সংক্ষুব্ধ পক্ষ। সংক্ষুব্ধ পক্ষ আপিল করলে আদালত যদি দেখে যে, আপিল আদালত মানে উচ্চ আদালত যদি দেখে যে এই মামলায় অমুক অমুক অমুকের সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল কিন্তু গ্রহণ করা হয়নি, আবার
অমুক অমুক অমুকের সাক্ষ্য গ্রহণ করার কোনো দরকার ছিল না, কিন্তু শুধু শুধুই করছে। কিন্তু সার্বিক বিবেচনায় যদিও একটু অনিয়ম আছে, সার্বিক বিবেচনায় কি হয় নাই, ন্যায় বিচার ব্যাহত হয় নাই। তাহলে আপিল আদালত এই মামলাটা শুধু শুধু ফেরত পাঠাবে না পুনর্বিচারের জন্য, বলবে যে অনিয়ম আছে ঠিক আছে, কিন্তু এই জন্য পুনর্বিচার করার কোনো দরকার নাই। বুঝেন নাই বোধহয়? আমি এইভাবে বুঝাইছিলাম যে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পাস মার্ক কত, 50। এখন আপনি পরীক্ষা দিতে গিয়ে ধরেন দেওয়ানি কার্যবিধির 20টার ভিতরে একটাও হয় নাই, এরপরে ফৌজদারির অনেক সহজ সহজ প্রশ্ন 10টা পারেন নাই, দণ্ডবিধিরও 10টা পারেন নাই, তাহলে মোট ভুল হয়েছে কয়টা, 40টা। কিন্তু বাকি 60টা আপনার হয়েছে, তার মানে 60টা হয়েছে আর 40টা কি ভুল গেছে। তো যদি নেগেটিভ মার্কিং করেন বাদ দেন, তাহলে আপনার 50 কিন্তু থাকে। তাহলে আপনার অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু দিন শেষে কি পাস হয়ে গেছে। এই কারণে আপনারা আর ফেরত পাঠাচ্ছে না, আপনারা পরবর্তী ধাপে পরীক্ষার জন্য অন্য কি দিছে, অনুমতি দিচ্ছে। তো এই হলো কথা। মানে একটা মামলায় চলমান সময়ে যখন চলে, যখন রায় ডিক্রি দেয়, তখন বিচার আদালত অনেক ভুল ত্রুটি করতে পারে। মূল কথা হলো দেখবে যে ওই ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা। ন্যায় বিচার যদি ব্যাহত হয় তাহলে আবার রিমান্ডে পাঠাইতে পারে, ফেরত পাঠাতে পারে যে আবার বিচার করো। আর যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত পাঠানোর প্রয়োজন নেই। এই যে দেখেন, সাক্ষ্যের অবৈধ গ্রহণ বা বর্জন হয়ে থাকলে যে আদালত সেটার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়, যে আদালতে সেটার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়, সে আদালত যদি মনে করেন যে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ও তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে সেই সাক্ষ্য ব্যতীত এমন সাক্ষ্য প্রমাণ আছে, আন্ডারলাইন করেন, সেই সাক্ষ্য ব্যতীতও কি এমন সাক্ষ্য প্রমাণ আছে যা দ্বারা আদালতের সিদ্ধান্তে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। মানে ওই ভুল ভ্রান্তি ছাড়াও আরো এমন বিষয় আছে যার দ্বারা কি ন্যায্যতা প্রতিষ্ঠিত, অথবা যে সাক্ষ্য বর্জন করা হয়েছে তা গ্রহণ করা হলেও আদালতের সিদ্ধান্তের কোনো তারতম্য হতো না। মানে যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল করে নাই, সেগুলো যদি গ্রহণও করতো তবুও যা আছে তাই থাকতো। শুধুমাত্র অন্যায় রূপে কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করার অজুহাতেই কোনো মামলা গোল দিবেন পুনর্বিচার বা সিদ্ধান্ত পরিবর্তন দাবি করা যাবে না। কত ধারা? 167 ধারা। আর এই সেম বিধান আছে আপনাদের জানার জন্য এখানে উল্লেখ করা দেওয়ানি কার্যবিধির কত ধারা, 99 ধারা। দেওয়ানি কার্যবিধিতে যে অপসংযোগ অসংযোগ কোনো ভুল টুল হলো, আপিল আদালত যদি দেখে যে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে শুধু শুধু ডিক্রি বা রায় পরিবর্তন করবে না। তা আমরা বইতে চলে আসেন। পুরাতন বইতে নেই, বাট 2023 একটা প্রশ্ন এসেছে, এটা যদি দেখেন, নো নো নিউ ট্রায়াল, কোন নতুন বিচার হবে না ফর ইমপ্রপার অ্যাডমিশন আর রিজেকশন অফ এভিডেন্স, কত ধারায়? 167। বাট এই জায়গা যেটা এসেছে সেটা হলো এভিডেন্স অ্যাক্টের এই বিধান প্রযোজ্য কিসে? সকল বৈচারিক কার্যধারায়। বিচারিক রে ওনারা আরো সাহিত্য আনছে, এই জায়গায় লিখতে বৈচারিক কার্যধারায়। বৈচারিক আর বিচারিক লিখলেই ভালো হতো। তো অ্যাকচুয়ালি এটা আছে কততে? 167-তে। 2 নাম্বার দেখেন, ওই যে তেল বলে বা তৈল বলে বিবাহ বৈবাহ, সেই জায়গাতে আনছে বৈচারিক। ঠিক আছে? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারা অনুযায়ী একজন সাক্ষী নিজের লিখিত তথ্য দেখে আদালতে জবানবন্দি দিতে পারেন? কত ধারায়? ওই স্মৃতি পুনর্জীবিত 159। তারপরেরটা দেখেন, 3 নাম্বার, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিচারক সাক্ষীকে কোনো প্রশ্ন করতে পারে? 65। সেলফ প্র্যাকটিসের যা আছে ইনশাল্লাহ পারবেন। বিশেষ করে সেলফ প্র্যাকটিসের 10 নাম্বার প্রশ্নটা পুরাতন বইতেও আছে, যেহেতু আমাদের সময় আছে একটু পড়ি দেখেন। দোভাষী বা অনুবাদক যদি আদালতের নির্দেশ অনুযায়ী অনুবাদকৃত দলিলের গোপনীয়তা রক্ষা না করে তাহলে সে দণ্ডবিধির 1.5 ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। 163। এটা বলছে সাক্ষ্য আইনের 162। ডান সাইডে দেখেন কত ধারায়। ধরেন বিচারক ওনার যে টাইপ করে, যে কর্মচারী বলছে তুমি এই রায়টা টাইপ করো, করার পরে বিচারক রায় ঘোষণার আগে সে বাইরে গিয়ে রায়ের বিষয়বস্তু সবাই যে বলে দিছে, তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 166 ধারায়। আর এই বিধানটা আলোচনা করছে সাক্ষ্য আইনের কত ধারায়? 162 ধারায়। 12 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, দেখেন 12 নাম্বার,
প্রাসঙ্গিক বিষয়ের যথাযথ সত্যতা নির্ধারণে বিচারক সাক্ষীকে যে প্রশ্ন করে এবং সাক্ষী উক্ত প্রশ্নের উত্তরে যা বলবে উক্ত বিষয়ে অপরপক্ষ কোনো আপত্তি করতে পারবে না, আদালতের অনুমতি ছাড়া জেরা করতে পারবে না। তিনটা স্টার দেন, মানে ওই যে 165-তে যে প্রশ্ন করলো এই বিষয়ে অপরপক্ষ কি করতে পারবে না, আপত্তি করতে পারবে না, অথবা আদালতের অনুমতি ছাড়া জেরাও করা যাবে না। তারপরে 14 নাম্বারটা দেখেন যে যে দলিল দাখিল করার জন্য কোনো পক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল এমন দলিল দাখিল করতে অস্বীকার করলে সে পরবর্তীতে উক্ত দলিল বা ডকুমেন্টটি অন্য পক্ষের সম্মতি এবং আদালতের আদেশ ব্যতীত ব্যবহার করতে পারবে না। সাক্ষ্য আইনের কত ধারা বলছে? 100 বলছে যে যে দলিল দাখিল করার জন্য নোটিশ দিছে সে যদি ওই দাখিল করতে অস্বীকার করে তাহলে পরবর্তীতে অন্য পক্ষের সম্মতি বা আদালতের আদেশ ব্যতীত ব্যবহার করতে পারবে না। সব শেষের প্রশ্ন, আমরা জানি যে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জুরি সাক্ষীকে প্রশ্ন করতে পারে, জুরির কথা আসলেই 163। তো এই ছিল আমাদের 10ম ক্লাস এবং সাক্ষ্য আইনের শেষ ক্লাস। আপনি যদি সাক্ষ্য আইনের আমরা যে 10টা ক্লাস করছি যদি কেউ মিস করে থাকেন অনলাইনে দেখবেন বা সামনে আমরা আবার করব, এই 10টা ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে করেন এবং আমাদের ক্লাস টেস্ট মডেল টেস্টে অংশগ্রহণ করেন, আমি বিশ্বাস করি এখান থেকে সাক্ষ্য আইনের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় 10-এর উপরে পাওয়া সম্ভব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সাক্ষ্য আইন ভালো থাকবেন। আবারও বলে দিই, আগামীকাল পরীক্ষা আছে সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট 2, আর আগামী শনিবার সাক্ষ্য আইনের 100 মার্কের মডেল টেস্ট, আর আগামী রোববার হলো আপনার ওই ফৌজদারি কার্যবিধি 201 থেকে 403 ধারা এবং দণ্ডবিধির 201 থেকে 311 ধারা, 40 মার্কের পরীক্ষা। আর আগামীকাল তামাদি আইন শুরু হবে, তামাদি আইন বই নিয়ে আসবেন। আর যারা আমাদের তো শেষের পর্যায়ে, যাদের যাদের কাছে বকেয়া আছে নিজ দায়িত্বে পরিশোধ করে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।